জামিন পেলেন লুৎফরজামান বাবর। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবরকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ জামিন আদেশ দেন বিচারক স্বপন কুমার সরকার। এদিন আদালতে হাজির হন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তবে মামলার অন্যতম আসামি লুৎফরজামান বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি তাকে। প্রসঙ্গত ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বদ্দুরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, নেত্রকোনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফরজামান বাবর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে বিএনপি জামায়াত জোটের সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ২০০৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয়। লুৎফরজামান বাবরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা আছে। গ্রেপ্তারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই আটক রয়েছেন। লাদাখে দিল্লির সমান জায়গা চীনের দখলে, রাহুল গান্ধীর দাবি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে দিল্লির সমপরিমাণ এলাকা দখল করেছে চীন, এমনটি দাবি করেছেন দেশটির বিরোধী দলীয় ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে পরিচালনা করেননি, যার কারণে লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান ৪,০০০ বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সেনারা। এটি একটি বিপর্যয় পরিস্থিতি বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেন রাহুল। বুধবার পৃথক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। রাহুল অভিযোগ করেছেন, ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয় না, এমনকি ভারতের গণমাধ্যমগুলো এ বিষয়ে তথ্য প্রকাশ করতে পছন্দ করে না। তিনি আরো বলেছেন, একটি প্রতিবেশী আপনার ভূখণ্ডের ৪,০০০ বর্গ কিলোমিটার দখল করলে কোনো প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করেছেন? আমি মনে করি না যে প্রধানমন্ত্রী মোদী চীনকে ভালোভাবে পরিচালনা করেছেন। এছাড়া আমি এটি মনে করি চীনা সেনাদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই। রাহুল গান্ধী আরো বলেছেন, দুঃখের বিষয় হলো ভারতের প্রধানমন্ত্রী বিরোধীদের বৈঠকে বলেছেন, দেশের ১ ইঞ্চি জমিও কেউ দখল করেনি। এটা একটা নির্লজ্জ মিথ্যা কথা। লাদাখের সবাই জানে লাদাখের জমি চীন দখল করে নিয়েছে। প্রধানমন্ত্রী সত্য বলছেন না। এদিকে রাহুলের এমন বক্তব্যের পর নয়াদিল্লিতে বিজেপি নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাহুলের বক্তব্য সম্পূর্ণ ভুল। ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণে বরং গালওয়ান থেকে চীনা সেনারা পালিয়েছে। গত বছরও একই রকম অভিযোগ করেছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ৯ দিনের লাদাখ সফর শেষে কার্গিলে এক জনসভায় এই অভিযোগ জানিয়েছিলেন তিনি। এর আগে রোববার রাহুল গান্ধী মন্তব্য করেছেন, ভারত, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য দেশগুলো বেকারত্বের সমস্যার মধ্যে থাকলেও চীনে বেকারত্ব বেশি নেই, কারণ দেশটি বিশ্বব্যাপী উৎপাদনে আধিপত্য বিস্তার করছে। ভারতের দক্ষতার কোনো অভাব নেই জানিয়ে তিনি বলেন, ভারত উৎপাদন খাতে নিজেদের উন্নতি শুরু করলে চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। যুক্তরাষ্ট্রে ৪ দিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল। মঙ্গলবার তার এই সফর শেষ হয়েছে। বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর, রাজ্য ছেড়ে পালালেন গভর্নর। কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে। এমন পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। এরই মধ্যে বুধবার মণিপুরের রাজধানী ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়েছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। ১ সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় এখনো পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। তার জেরে মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজ্যের ৩ জেলায় কারফিউ জারি করা হয়। এছাড়া ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। তাই পুরো বিশ্ব থেকেই এখন কার্যত বিচ্ছিন্ন মণিপুর। তাই সেখানে আসলে হচ্ছেটা কি? বুধবার কারফিউর মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য বুধবার রাজধানী থেকে গুয়াহাটি পালিয়েছেন। তিনি সকাল ১০টার দিকে রাজধানী ছেড়ে যান। লক্ষণ প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসেবে মণিপুরের দায়িত্ব পালন করেন। তবে এর বেশি তথ্য দিতে চায়নি ভারতীয় কর্মকর্তারা। জানা যায়, বুধবার আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা। মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি তাদের। কয়েক অঞ্চল থেকে বিক্ষোভের সহিংসতার খবরও মিলেছে। এদিকে সংঘাতে উত্তাল মণিপুর থেকে ফের প্রশ্নবিদ্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস।
স্বল্প সময়ে নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, আশাবাদ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার যথাশীঘ্রই সম্ভব তাদের সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা মনে করি তারা কাজ করছে। এই কাজের জন্য তাদেরকে সময় সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি তারা যথাশীঘ্রই সম্ভব ও স্বল্প সময়ের মধ্যে তাদের সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ সময় মির্জা ফখরুল বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি সংস্কারের কথা ঘোষণা করেছেন, তার জন্য একটি কমিটির নামও ঘোষণা করেছেন। এই ভাষণে তিনি মোটামুটিভাবে তার লক্ষ্যের কথা ঘোষণা করেছেন। জনপ্রশাসন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, এই সরকার তো সম্পূর্ণ নতুন। দ্বিতীয়ত, প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে এটাকে রাজনীতিকরণ করতে গিয়ে এখানে বেশিরভাগই আওয়ামীপন্থী লোকেদের সেখানে প্রমোশন দিয়েছে। ফলে এখানে শৃঙ্খলা আনতে সময় লাগবে। এখানে নতুন করে লোক নিয়োগ করে তো সম্ভব না, যা আছে তা দিয়ে কাজ করতে হবে। সেই ধৈর্য আমাদের ধরতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা সেখানে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একই সময় শিল্পক্ষেত্রে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের মানুষকে এই চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি।